ব্রেকিং নিউজের দিকে নজর রাখতেই হচ্ছে এক ফোনে বাংলায়। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। দ্বিতীয় হুগলি ব্রিজে চলন্ত বাসে আগুন, আমতা থেকে ধর্মতলাগামী বাসে আগুন, যাত্রীদের তড়িঘড়ি নামিয়ে আনা হয়। সাত সকালে দ্বিতীয় হুগলি ব্রিজে চলন্ত বাসে আগুন, আমতা থেকে ধর্মতলাগামী বাসে আগুন, যাত্রীদের তড়িঘড়ি নামিয়ে আনা হয়। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। যাত্রীরা সুরক্ষিত রয়েছেন তো? কি আপডেট পাচ্ছি আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত সেন। সরাসরি চলে যাবো সুদীপ্তর কাছে। সুদীপ্ত, প্রথমেই জানতে চাইবো যে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে, যাত্রীরা ঠিক আছেন তো? কতজন যাত্রী ছিলেন এই বাসে? দেখো জুনেলা, যেটা জানা যাচ্ছে যে এই যে তুমি যে বাসটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, আমতা থেকে ধর্মতলাগামী এই বাস, যার নাম্বার ছিল 22Z, এই বাসেই হঠাৎ করে আগুন লাগে এবং এখানে যে যাত্রী সংখ্যা তা মোটামুটি 20 জন মতো ছিল বলে জানা যাচ্ছে। এবং যারা এখানে যাত্রীরা ছিলেন সেই প্রত্যক্ষ যাত্রীরাই তারা বলছেন যে হঠাৎ করে এই বাসের মধ্যে আগুন লেগে যায় এবং ঠিক 7টা নাগাদ আগুন লাগে, এমনটাই দমকল আধিকারিকের থেকে জানা গেল। এবং তড়িঘড়ি তারা এখানে আসেন এবং আগুন নেভানোর কাজ চালান। দেখা যাচ্ছে যে বাসগুলোকে কেটে একদম সরাসরি আগুন নেভানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরু করা হয়েছিল। একেবারে ঝলসে গিয়েছে পুরো, যে সিটগুলো ছিল সেই সিট কিন্তু পুড়ে গিয়েছে এবং যে কাঠামোটা এই মুহূর্তে শুধুমাত্র বাসের যে কাঠামো, সেই কাঠামো কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ পুরোপুরি ঝলসে গিয়েছে সেই বাসটি। এবং এটি প্রাইভেট বাস ছিল এবং যে প্রত্যক্ষদর্শীরা তারা কিন্তু অনেকেই নেমে পড়েছিলেন এবং তাদের কারোরই কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দমকল সূত্রে খবর। এবং তারাও যারা এখানে রয়েছেন সেই প্রত্যক্ষদর্শীরা, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কোথা থেকে চেপেছিলেন? আমি সাঁতরাগাছি থেকে চেপেছিলাম, সাঁতরাগাছি থেকে। আচ্ছা, কিরকম দেখলেন, কিভাবে হলো আগুন? আগুনটা প্রথম থেকে ছিল মেল বেরোচ্ছিল, মেল বেরোনোর পর তো যখন ব্রিজ থেকে নামে হেস্টিং দিকে যাচ্ছিল, তখন একটা সকেটে নেমে, যে সকেটে নামার পর নামলাম তো হঠাৎ করে দেখলাম কন্টিনিউ ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়া পর যে সামনে থেকে এগিয়ে দেখলাম তুরন্ত আগুন লেগে গেল। আগুন নেওয়ার পর সব যাত্রীরা আতঙ্কে, সব পিজি, সব অনেক মহিলা শিশু ছিল, তো তাড়াহুড়ো করে সব বেরিয়ে নেমে আমরা বেরোনোর সময়ই দেখলাম অলরেডি আগুন জ্বলছে পিছন দিকে। ফায়ার ব্রিগেডকে আপনারা খবর? ফায়ার ব্রিগেডকে আমরা খবর দিলাম, তো ওনারা 10-10 মিনিট পর আসার পর ওনারা কাজ শুরু করলো। এখন আগুন নিভে গেছে। দেখো, ফায়ার হেডকোয়ার্টার দমকল আধিকারিক পঙ্কজ কুমার চৌধুরী যেমনটা জানাচ্ছেন যে আগুন পুরোপুরি নিভে গিয়েছে এবং দেখাও যাচ্ছে যে আগুন এখন নিভে গিয়েছে এবং এই বাসকেই এখন তুলে নিয়ে যাওয়া হবে এবং তার ঠিক কিভাবে আগুন লাগে সেই প্রক্রিয়া কিন্তু তদন্ত শুরু হবে এবং দমকল কর্মীরা সেই কাজ কিন্তু করে ফেলেছেন, অর্থাৎ ফায়ার অ্যারেস্ট কিন্তু হয়ে গিয়েছে। জুনেলা, একেবারে ফায়ার অ্যারেস্ট হয়ে গিয়েছে, যাত্রীরা সুরক্ষিতও রয়েছেন। একটা বিষয়টা জানার চেষ্টা করব যে যে জায়গায় মাঝ রাস্তায় যেভাবে বাসটা, চলন্ত বাসে এইভাবে আগুন ধরেছিল, যানজটের কি অবস্থা এই মুহূর্তে রয়েছে? দেখো, একদমই যখন আমরা পৌঁছেছিলাম মোটামুটি তখন একদম 7:15 নাগাদ, যেটা দেখা গেল যে দ্বিতীয় হুগলি ব্রিজ, একবারে ব্যস্ততম সেই দ্বিতীয় হুগলি ব্রিজ, বিদ্যাসাগর সেতু, সেখানে একদম নামার মুখেই এই ঘটনা, যেখানে দেখা যাচ্ছিল প্রচুর বাইক, প্রচুর পথ চলতি যে সমস্ত যানবাহন তা কিন্তু আটকে ছিল। যেটা দেখা গেল যে কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একদিকে যখন সাইডে এনে বাসটিকে আগুন নেভানোর কাজ চলছে এবং একই সঙ্গে কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যে যানজট তৈরি হয়েছিল সেই যানজট কিন্তু কাটিয়ে দেওয়া সম্ভব হয়েছিল। আস্তে আস্তে করে সমস্ত যানবাহন তা কিন্তু চলতে শুরু করেছিল। এখনও দেখা যাচ্ছে একজন আধিকারিক তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং সেই যে যানজট তৈরি হয়েছিল সেই সমস্ত পথ চলতি বাস, লরি এবং যে পথ চলতি যানবাহন তাদের কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ একে একে তারাও কিন্তু নিজেদের গন্তব্যে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে কোনো যানজটের ছবি নেই, তা একেবারে স্পষ্ট। জুনেলা, বেশ, অর্থাৎ আগুনের জেরে সাময়িক যানজট তৈরি হয়েছিল, তবে এখন আর যানজট নেই। বেশ, দ্বিতীয় হুগলি ব্রিজে চলন্ত বাসে আগুন, আমতা থেকে ধর্মতলাগামী বাসেই আগুন, যাত্রীদের তড়িঘড়ি নামিয়ে আনা হয় এবং আপনাদের জানিয়ে রাখে যে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। পুরে খাক কিন্তু গোটা বাস। আগুনের জেরে সাময়িক যানজট তৈরি হয়েছিল ঠিকই, কিন্তু এখন আর কোনো যানজট নেই। আর এখনই বাংলা আরো একটি আগুনের খবরের দিকে নজর রাখতে হচ্ছে। পণ্ডিতিয়া রোডে বাড়িতে আগুন, রাতে বাড়ির দোতলায় আগুন লেগে যায়, ছড়িয়ে পড়ে 3 তলাতেও আগুন। বাড়িতে লাইটের গোডাউন রয়েছিল এবং ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন একজন। অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করা হয়। দমকলে 6টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ঘনবসতি এলাকায় কেন গোডাউন, এই প্রশ্ন কিন্তু তুলছেন স্থানীয় বাসিন্দারা। আর খতিয়ে দেখার আশ্বাস রাসবিহারী বিধায়ক দেবাশিস কুমার। লাইটের গোডাউন ছিল দুদিকে, তো লাইটের গোডাউনের থ্রুতেই আগুনটা লেগেছিল। তো ওটা তোমার এখন তাও দমকল সঙ্গে সঙ্গে দিয়েছে, তো আগুনটা এখন অনেকটাও নিভে গেছে। তার ওপরে একজন ছিল, একটা গার্ড ছিল, উনি মানে বেহোশ হয়ে গেছিলো। তো বেহোশ হওয়ার পর ওনাকে আমাদের লোকাল লোকরা নিয়ে বলে কাঁধে করে নিয়ে এসেছে। আলো তৈরি হওয়ার কারখানা কি ছিল সেটা দেখি হয়েছে।
বোধহয় টপ ফ্লোরেই লেগেছে। ফায়ার ব্রিগেডের ফরেন্সিক রিপোর্ট এলে বোঝা যাবে কী করে লেগেছে। রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে তো কমার্শিয়াল অ্যাক্টিভিটিস হওয়ার কথা নয়। নিশ্চয়ই অভিযোগ যখন এসছে আমরা নিশ্চয়ই দেখব, তা আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া নিশ্চয়ই আমরা নেব। আরেকটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। হাওড়ায় বন্ধ কারখানায় আগুন, বাজি থেকে আগুন বলে অনুমান। কারখানার পাশেই নার্সিংহোম থাকায় আতঙ্ক ছড়ায়। হাওড়ায় বন্ধ কারখানায় আগুন, বাজি থেকে আগুন বলে অনুমান। কারখানার পাশে নার্সিংহোম থাকায় আতঙ্ক ছড়ায়। কি অবস্থা রয়েছে এখন? দেবাশিস আরো বিস্তারিত বলবে আমাদের প্রতিনিধি। দেবাশিস, কি অবস্থা এখন? চেষ্টায় দমকলের দুটি চেষ্টায় কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। গতকাল রাত্রিবেলা হঠাৎ করে দাউ দাউ করে জ্বলতে থাকে এই বন্ধ কারখানা। আশেপাশে কারখানা এবং অন্যান্য একটি পাশে একটি নার্সিংহোম, সেই নার্সিংহোমের কর্মীরাই প্রথম সেখানে ধোঁয়া এবং আগুন দেখতে পায়। এরপরে খবর দেওয়া হয় পেট্টা থানার পুলিশকে এবং ঘটনাস্থলে এসে পৌঁছে পুলিশ এবং দমকল বাহিনী কিন্তু দ্রুততার সাথে আগুন নেভানোর চেষ্টা করে। যেহেতু বন্ধ কারখানা, কোনো দরজা ছিল না, কার্যকরী পুরোনো দরজা সেটিকে ভেঙেই কিন্তু প্রবেশ করতে হয় ভিতরে। দমকল এবং পুলিশের প্রাথমিক তদন্তে যেটা জানা গেছে, বাজির আগুন থেকেই কিন্তু এই পুরোনো কারখানায় আগুন লাগে বা বন্ধ কারখানায় আগুন লাগে। হতাহতের কোনো খবর না থাকলেও যথেষ্টভাবে আতঙ্ক ছড়িয়েছিল গোটা এলাকায়। তার কারণ একেবারেই কারখানার উল্টো দিকে একটি নার্সিংহোম রয়েছে, যেখানে ভর্তি রয়েছে একাধিক রোগী। বেশ, ধন্যবাদ। শব্দবাজি ফাটানোয় লাঠি পেটা। কোচবিহারের পুলিশ সুপারের বিরুদ্ধে মারধরের অভিযোগ। মানতে নারাজ এসপি দ্যুতিমান ভট্টাচার্য। তাঁর দাবি, শব্দবাজি ফাটাতে বারণ করা হয়েছিল, কাউকে মারধর করা হয়নি। রাস্তার ওপর লাঠি পেটা অভিযোগ, শব্দবাজি ফাটানোয় সোমবার লাঠি পেটা করেন কোচবিহারের এসপি। উনি ওই চেয়ারে বসে আছে, সেটা সবাইকে সুরক্ষা দেওয়ার জন্য। তো মুখ চেনা, তার জন্য আমি জানতে পারলাম যে উনি হচ্ছেন সুপারিনটেন্ডেন্ট অফ ইন্সপেক্টর, এসপি। একটা অবধি ফাটিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস, তারপরে গিয়ে তাকে বলা হয় যে আপনারা এই করবেন না। কোনো মারধরের কিছু ঘটনা ঘটেনি। কোচবিহার পুরসভার ৯ নম্বর ওয়ার্ড, এখানেই রয়েছে পুলিশ সুপারের বাংলো। সোমবার কালী পুজোয় বাংলোতেই ছিলেন এসপি দ্যুতিমান ভট্টাচার্য। সেদিন রাতে তাঁর বাংলোর পাশে কয়েকজন শব্দবাজি ফাটাচ্ছিলেন। অভিযোগ, বাংলো থেকে বেরিয়ে তাদের লাঠি পেটা করেন পুলিশ সুপার। তো বাচ্চা মানুষ নর্মালি ফোটাচ্ছিল, ওনার যদি সেখানে অসুবিধা হয়ে থাকে বা ওনার কুকুরের অসুবিধা হয়ে থাকে, সেটা উনি এসে একবার কমসে কম বলতে পারতেন। উনি লাঠি চার্জটা কি করে করেন? উনি ওই চেয়ারে বসে আছে, সেটা সবাইকে সুরক্ষা দেওয়ার জন্য। মানুষের বাড়িতে গিয়ে ভাঙচুর বা মানুষের বাচ্চাকে, বাড়ির বউকে গায়ে হাত তোলার জন্য নয়। অনেকেরই প্রশ্ন, শব্দবাজি রুখতে তো নির্দিষ্ট নিয়ম আছে, তাহলে পুলিশ সুপার কেন নিজের হাতে আইন তুলে নিলেন? যদিও কোচবিহারের এসপির দাবি, কাউকে মারধর করা হয়নি। সন্ধ্যে থেকে তারা বাজি ফাটাচ্ছে বিভিন্ন সময় তাকে বারণ করা হয়েছে, আমার গার্ড গিয়ে বারণ করেছে। এই আমরা ভাবছি এই শেষ হবে রাত 10টা নয় 11টা নয়, একটা অবধি ফাটিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস। তারপরে গিয়ে তাকে বলা হয় যে আপনারা এই করবেন না। কোনো মারধরের কিছু ঘটনা ঘটেনি। আপনাদের আমি দেখাতে পারবো যে আমার রেসিডেন্সের মধ্যে পর্যন্ত বাজি ফাটিয়েছে। এ নিয়ে মঙ্গলবার কোচবিহারের রেল ঘুমটি এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয় কয়েকজন। বিক্ষোভকারীদের সরাতে সেখানে যায় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ পৌঁছতেই উত্তেজনা তৈরি হয়। চ্যাংদোলা করে সরিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের। পুলিশ লাঠি চালায় বলেও অভিযোগ। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। আরজিকর ধর্ষণ খুনে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের পরিবারের কীর্তি প্রকাশ্যে। রবিবার আলিপুরে সঞ্জয় রায়ের ভাগ্নির রহস্য মৃত্যু, আর এই মৃত্যু ঘিরে জোর শোরগোল। প্রতিবেশীদের অভিযোগ, সঞ্জয় রায়ের ভাগ্নি সঞ্জনাকে খুন করেছে তারই বাবা এবং সৎ মা। মঙ্গলবার সকালে তাদের বেধড়ক মারধর করা হয়। জুতো পেটা, চড় থাপ্পড়, চুলের মুঠি ধরে মার, কিছুই বাদ যায়নি। মঙ্গলবার সকাল 11:30 আলিপুর থানার অন্তর্গত ডিএল খান রোডের বিদ্যাসাগর কলোনিতে ধুন্ধুমার।
এক মহিলাও তার স্বামীকে বেধড়ক মার। এই যে মহিলাকে মারধর করা হচ্ছে এর নাম পূজা সিং। আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের ছোট দিদি, আর ইনি ভোলা সিং, সঞ্জয় রায়ের জামাইবাবু। এই ভোলা সিং এর একমাত্র মেয়ের রহস্য মৃত্যু ঘিরে তুমুল উত্তেজনা। প্রতিবেশীদের দাবি, সঞ্জয়ের বড় দিদি কয়েক বছর আগে আত্মহত্যা করেন। এরপর শালি পূজাকে বিয়ে করেন ভোলা সিং। আগের পক্ষের মেয়ে 11 বছরের সঞ্জনাকে নিয়ে থাকতেন। সঞ্জনা ক্লাস 5-এর ছাত্রী। অভিযোগ, কথায় কথায় সঞ্জনাকে মারধর করতেন তার বাবা ভোলা। রেগুলার রাতে বাংলা খেয়েছে, পড়াশোনা নিয়ে টর্চার, রেগুলার বাচ্চাটার উপর টর্চার করতো। এই বউকে কিছু বললে একটু ধাক্কাধাক্কি করতো, বেল দিয়ে মেরেছিল, ঘোড়া বেল দিয়ে মেরেছে। হ্যাঁ। বছর 11 সঞ্জনা সিং এর ঝুলন্ত দেহ উদ্ধার হয় রবিবার রাতে। বাড়ির আলমারির ভিতর থেকে গলায় ছিল ওড়নার ফাঁস। এই মৃত্যু ঘিরেই জোর শোরগোল। প্রতিবেশীদের অভিযোগ, সঞ্জনাকে খুন করেছে তারই বাবা এবং সৎমা। ও পুরো মেরেছে, মেরে আলমারিতে ওয়ার্ডরোবে ঢুকিয়ে দিয়ে ওরা বাজারে চলে গেছে। এর আগে ওর মা গলায় দড়ি দিয়ে মারা গেছে, এইবারে বাচ্চা মেয়েটা মারা গেল। এটা পাড়ার মানুষের সমবেত একটা বিক্ষোভ, যেটা যেন তদন্তটা সঠিক হয়। মঙ্গলবার একেবারে ধুমধুমার, মারধর, জুতো পেটা, কিছুই বাদ যায়নি। ঘটনাস্থলে পৌঁছে পূজা সিং এবং ভোলা সিংকে উদ্ধার করে পুলিশ। আমি ছিলাম না দিদি, আমি ছিলাম না। হুট করে বললে কি করে বিশ্বাস করে নেব? একটা দশা দেখে তো বুঝতে পারে, চার গলা দেখে আওয়াজ বেরোচ্ছে না। ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট, সেখানেও কোনো রকমের কোনো ফাউল প্লের কথা উল্লেখ নেই। প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে যে গলায় ফাঁস লেগেই নাবালিকার মৃত্যু হয়েছে। যদিও এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে কিনা, গোটা বিষয়টি ইতিমধ্যে তদন্ত করে দেখছে আলিপুর থানার পুলিশ। ক্যামেরায় সমীরণ বিশ্বাসের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। বাড়ি পুজোয় মঙ্গলবারও ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রতি বছরের মতো এবারেও কালীঘাটের বাড়িতে ভক্তির বন্দনা। পরশু কালী পুজোর পর গতকাল ছিল দধিকর্মা। অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ির পুজোয় অতিথি আপ্যায়ন আর পারিবারিক অনুষ্ঠানে সামিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিয়েই সোজাসুজি কালীঘাটে অভিষেক। পেহেলগাঁও নিহত বিতান অধিকারীর বাবা মাকেও প্রসাদ পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার বাড়িতে কালী পুজো। কল্যাণের বাঁকুড়ার দোলতলায় বাড়ি শ্রীরামপুরের সাংসদের এবং পুজো শেষে আরতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সবাইকে শান্তি দাও, সবাইকে ভালো রাখো। আশীর্বাদ করুক মা, মমতাদিকে আশীর্বাদ করুক ভালো করে। আগামী 2026-এ মমতাদি যেন ওষুধগুলো দমন করতে পারে। অনেকগুলো ওষুধ তো ঘুরে বেড়াচ্ছে, সেই ওষুধগুলো যেন দমন হয়। মায়ের কাছে তাই চাইলাম, সবাইকার ভালো হোক, সবাই শান্তিতে যাক আর ওষুধগুলো নিধন হোক। আর পান্ডুয়ায় কালী পুজো জমজমাট, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে হুগলি তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। মায়ের খড়গ তো একজনের হাতেই রয়েছে, যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তার হাতেই খড়গ মানায়, আর কারোর হাতে তো খড়গ মানায় না। তো সেরকম ধরনের কথার পরিপ্রেক্ষিতে যদি কোনো কুমন্তব্য আসে, তখন তো মহিলারা পেছনে তারা করবেন। মা কালীর ভিন্ন রূপ, কোথাও দেবী কৃষ্ণকালী, কোথাও আবার ব্রহ্মময়। সিঙ্গুর এবং আলিপুরদুয়ারে কালী কথা। এক হাতে খড়গ, আরেক হাতে বাঁশি। হুগলির সিঙ্গুরে কৃষ্ণকালী, মা এখানে ব্রহ্মময়ী। সিঙ্গুরের সন্ন্যাসী ঘাটায় প্রায় 100 বছরের পুরনো মন্দির। যিনি কালী তিনি কৃষ্ণ। কথিত আছে এই স্বপ্নাদেশ পেয়েই ব্রহ্মময়ীর প্রতিষ্ঠা করেন চিকিৎসক যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। আমাদের শান্তিকালী কৃষ্ণকালী, ব্রহ্মময়ী কৃষ্ণকালী। বলি তো হয় না, আমাদের বলি হয় না। আমাদের এখানকার যিনি প্রতিষ্ঠাতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, তিনি তার মানস লোকে যে ছবি মায়ের দেখেছিলেন, সেই ছবি তিনি প্রতিষ্ঠা করেছেন। আমরা
সেটাকেই মানে সবসময় অনুশীলন করে আসি। আলিপুরদুয়ারের দেবী ভুবনেশ্বরী, মাথায় সোনার মুকুট। আলিপুরদুয়ার শহরের অরবিন্দনগর, এখানে রয়েছে ভুবনেশ্বরীর মন্দির। দেবীর রূপ এখানে শান্ত। দুবেলা মাকে সকালের দিকে ভোগ দিয়ে, প্রতিদিন ভোগ দিয়ে পুজো হয়, সন্ধ্যার দিকেও একটু আরতি হয় প্রতিদিন। সেবায়তরা সারা বছর নিত্য পুজো করেন, প্রত্যেক অমাবস্যায় চলে বিশেষ পুজো। মায়ের গায়ে স্বর্ণ মুকুটে থাকে তো, যার জন্য অনেকটা শেপের দরকার, যার জন্য বছরে একবারই খোলা হয় এই বার্ষিক পূজার দিন, তাছাড়া এমনি সময় বন্ধ থাকে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার ও হুগলি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা। বাঁকুড়া জীবন্ত কালী, বাড়ির বড় বউকে মা কালী রূপে পুজো। ইন্দাসের সাঁতরা পরিবারের বিশেষ কালী পুজো। গলায় মালা, কপালে চন্দনের খোঁটা, ঠাকুর দালানের বেদিতে দাঁড়িয়ে জীবন্ত কালী। ইন্দাসের মির্জাপুরের সাঁতরা পরিবার, এই পরিবারে প্রায় 100 বছরের কালী পুজো, কিন্তু কোনো প্রতিমা নেই। মা কালী রূপে পুজো করা হয় বাড়ির বড় বউকে। 39-40 বছর ধরে দেখে আসছি, মানে আমার বাবাই হচ্ছে মেন, মানে বাবাই পূজা করে। হীরাবালা সাঁতরা, ইনি এখন সাঁতরা পরিবারের বড় বউ। 40 বছর ধরে তাকেই মা কালী রূপে পুজো করা হচ্ছে। দেবীর স্বপ্নাদেশ নিয়েই এই পূজা কিন্তু শুরু হয়। প্রতিদিনই কিন্তু এখানে নিত্য পূজা হয়ে থাকে। যখন ওই পুকুর থেকে ঘট নিয়ে আসা হয়, ঘট নিয়ে আসার জন্য বিভিন্ন পাড়ার মানুষ বা পার্শ্ববর্তী এলাকার মানুষ বা দূর দূরান্ত থেকেও মানুষ আসেন, যারা এখানে মানত করে গেছেন, তারাও কিন্তু আজকের দিনে আসেন। বাড়ির বড় বউকে জীবন্ত কালী রূপে পুজো, ভোগ নিবেদন যজ্ঞ। পুজোর পরের দিন ঘট বিসর্জন করা হয়। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।